দর্শক, খবর সংযোগের খেলা সংযোগের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা খেলা নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন তরুণ বিশ্লেষকরা। আসুন পরিচিত হই সেই তরুণ বিশ্লেষকদের সাথে। প্রথমেই আমাদের সাথে আছে রাকিবুল ইসলাম মিতুল, নিউজ রুম এডিটর, যমুনা টেলিভিশন, যিনি স্পোর্টস জার্নালিজম নিয়ে কাজ করছেন বেশ কিছুদিন ধরে। এরপরে আমাদের সাথে আছেন পারভেজ আল হাসান, রিপোর্টার, ক্রিক ফ্রেন্জি। পারভেজকে স্বাগতম। এবং আমাদের সাথে আছে তরুণ বিশ্লেষক আসিফ হাসান, সিইও AHN কমিউনিকেশন। সকলকে খবর সংযোগের খেলা সংযোগে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? ভালো। আমি প্রথমে একটু বলে রাখি, এদের প্রত্যেকেই আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার খুব কাছের মানুষ। পারভেজ, মিতুল এবং আসিফ, তারা তিনজনই এই মুহূর্তে খেলার আঙ্গনে, সাংবাদিকতার আঙ্গনে কাজ করে যাচ্ছে, বিশেষ করে ক্রিকেট আঙ্গনে। তো আপনাদের কাছে প্রথম প্রশ্ন, বাংলাদেশ তো আমরা কথা বলতে যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতোমধ্যেই বাংলাদেশ ছিটকে পড়েছে। আমি আসিফের কাছে প্রথমে শুনতে চাই, বাংলাদেশের এই ছিটকে পড়াটা আপনি কিভাবে দেখছেন? কোথায় আমাদের ল্যাকিংসটা ছিল আসলে? আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। আর শুরুতেই গিয়ে বলতে গেলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার মতো একটা অবস্থাই লাস্ট 2 বছর ধরে নাই। তো তারপরে গিয়ে সাকিবের ওই টাইম আউটের কথা আমাদের ঐতিহাসিক মনে থাকার কথা, সেই টাইম আউটের কারণে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে আসলাম এবং চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারলাম। তাছাড়া সত্যি কথা বলতে ওয়েল ডিজার্ভিং যদি দল হিসাবে হয়, তাইলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে খুব বেশি খেলার মতো অবস্থায় আমরা ছিলাম না। যেটা গিয়ে গত বিশ্বকাপের প্রথম 6 ম্যাচ 7 ম্যাচ শেষে যে জিনিসটা বলা যাচ্ছিল যে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি খেলার মতো অবস্থা ছিল না। তারপরেও সাকিবের ওই টাইম আউটের কারণে চ্যাম্পিয়ন ট্রফিতে আসলাম। তো এই যে একটু রসিকতা করেই বলতে চাই যে এই আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে ভরাডুবির জন্য গিয়ে দায়ভার সাকিব আল হাসান। কারণ সাকিব জানতেন না যে বাংলাদেশ দলের অবস্থা কি রকমের, তিনি গিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফিতে নিয়ে আসলেন। যাই হোক, তারপর চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ 6 নম্বরের থেকে শেষ করলেন। আমার কাছে মনে হয় যে এটাও বাংলাদেশের জন্য একটা বড় একটা অর্জন বলেই আমি মনে করি। কারণ বাংলাদেশ দল সত্যি কথা বলতে 6 নম্বর দল হিসাবে থাকার মতো দলও না। এটা আমি একটু ক্ষোভ থেকে, একটু রাগ থেকেই বলতেছি। কারণ বাংলাদেশ দলের গত 2 বছর যদি পারফরমেন্স চিন্তা করেন কিংবা প্লেয়ারদের পারফরমেন্স চিন্তা করেন, বাংলাদেশ দল কোনোভাবেই এই 6 নম্বর পজিশনে থাকাটাও ডিজার্ভ করে কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে। তবুও ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল গেম, তো এই কারণে অনেকেই চিন্তা করতে পারেন যে বাংলাদেশ দল হয়তো চ্যাম্পিয়নও হইতে পারে। যেটা নাজমুল হোসেন শান্ত তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ক্যাপ্টেন, যে আমরা চ্যাম্পিয়ন হইতে যাচ্ছি বা এই টাইপের। কিন্তু বাংলাদেশের সব থেকে বড় যে সমস্যাটা সেটা একদম ছোট্ট করে বললে এরকম বোঝা যায় যে সর্ব অঙ্গে ব্যথা, মলম লাগাবো কোথায়। বাংলাদেশের গিয়ে ওপেনিং থেকে শুরু করে একদম পেস বোলার, সবশেষ যে 11 নম্বরে ব্যাটিং করেন বা 11 নম্বর পজিশনের প্লেয়ারটা, প্রত্যেকটা পজিশনে আমি মনে করি সমস্যা। আমার পাকিস্তানি এক ফ্রেন্ডের সাথে গত 23 ওয়ার্ল্ড কাপের সময় কথা হচ্ছিল। সে বলতেছিল যে ইফ বাংলাদেশে গিয়ে যদি কোনো ওপেনার এবং গিয়ে মিডল অর্ডার কাউন্ট না করা হয়, তাহলে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল। তো আমি ওরে বললাম যে এটা কেন, যে এরকম গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। তারপরে বললো যে তোমাদের পেস বোলাররা কিন্তু গত 2 বছর ধরে খুব ভালো করতেছে। তোমাদের যেই গিয়া লোয়ার মিডল অর্ডারটা, সেটাও মোটামুটি রিয়াদ ওই টাইমটাতে চ্যাম্পিয়ন ট্রফিতে খুব ভালো, বিশ্বকাপে খুব ভালো খেলতেছিলেন। তারপরে বাংলাদেশের বিশ্বকাপের পরেরও বেশ কয়েকটা সিরিজে রিয়াদ ভালো ক্যালিবার এবং গিয়া তার ভালো যে পারফরমেন্সটা সেটা দেখাইছেন। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে, যেই জিনিসটা গিয়ে আমাদের সর্বক্ষণ আমাদের সাপোর্ট দিবে, সেরকম একটা সাপোর্টিং রোলের ক্রিকেটার আমরা পাই নাই। যেমনটা একদম ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে, যেমন আমাদের লিটন কুমার দাস, যে লাস্ট 1 বছরে 5 ম্যাচে মাত্র 6 রান করলেন। তারপরে একই জায়গা থেকে নাজমুল হোসেন শান্ত খুব ভালো ব্যাটিং করছেন, অনেক রান পাইছেন, কিন্তু গত 1-1.5 বছরে তার ব্যাটিং এভারেজটা 18 নিচে, যেটা আধুনিক ক্রিকেটের সাথে খুব বেশি যায় না। যেই কারণটাতে আমরা একটা সময় তামিম ইকবালকে ডট বাবা বলতাম, হয়তো ভাবতাম যে তামিম ইকবালরা চলে গেলে আর একটু বেটার ওপেনাররা আসবে যারা 85-90 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে। সেই জিনিসটা কিন্তু সমাধান হয় না। ইভেন আপনি দেখেন যে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে মুশফিকুর রহিমরা, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদরা, তারাও নিজের শেয়ারটা দিতে পারে না। এবং মেহেদী হাসান মিরাজ গত বছরে বাংলাদেশের হয়ে প্রচন্ড অনেক বেশি রান করলেন, অনেক উইকেট নিলেন এবং অলরাউন্ডারদের মধ্যে ওয়ার্ল্ড ক্রিকেটেই তিনি ফাইনাস্ট
মানে তার পরিসংখ্যানে হচ্ছে গিয়ে দেখা যায়, কিন্তু আলটিমেটলি ম্যাচ উইনিং নক যেটাকে হচ্ছে গিয়ে আধুনিক ক্রিকেটে বর্তমানে আপনার ওই গত এই আজকেই হচ্ছে গিয়ে ডিপিএল একটা ম্যাচ দেখলাম যে ওয়াসি সিদ্দিকী 77 বলে খুব সম্ভবত 19 বা 22 রানের একটা ইনিংস খেলছেন। তো এই টাইপের ব্যাটসম্যান রে আগে একটা সময় হচ্ছে কি আমরা খুবই প্রশংসা করতাম, কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেট যেই গতিতে আগাচ্ছে দেখা যাচ্ছে যে এইরকম পজিশন থেকে অন্যান্য দলরা হচ্ছে কি ম্যাচ জিতায় নিয়ে আসতেছে। তো ওই জিনিসটারই হচ্ছে কি আমাদের ক্রিকেটে অভাব, এবং সেই অভাবটার কারণেই হচ্ছে কি আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করতে পারি না। এবং আরো একটা ব্যাপার বলে আমি শেষ করি, সেটা হচ্ছে অনেকেই বলেন যে পেস বলার কিংবা স্পিনার একটা সময় বাংলাদেশ দলে অনেক বেশি ছিল, কিন্তু আপনি দেখেন কোয়ালিটি স্পিনার যারা আপনার উইকেট দিবে সেই রকম স্পিনার কিন্তু এখনো বাংলাদেশ দলে খুব বেশি নাই। এবং পেস বলার চিন্তা করেন নাহিদ রানা দারুণ সেন্সেশনাল বলার, তারপরে হচ্ছে আরো যারা আছেন মুস্তাফিজুর রহমান একসময় ওয়ার্ল্ড ক্রিকেটে রাজ করছেন, কিন্তু আলটিমেটলি দেখেন তাসকিন আহমেদ স্যার আপনি দেখেন একটা ব্রেক থ্রু বলার কিন্তু বাংলাদেশ দলে নাই। ইভেন বিপিএল এ নাহিদ রানা হচ্ছে গিয়া টোটাল 3টা ম্যাচে উইকেট পেয়েছিল, আর 7 ম্যাচে মনে হয় কোনো উইকেটই পান নাই। তো এই চ্যাম্পিয়ন ট্রফি তো একই অবস্থা হচ্ছে গিয়া বাংলাদেশে দেখা গেছে। তো যে জিনিসটা হচ্ছে গিয়া বলে শুরু করছিলাম সেটা বলেই শেষ করি, যে সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোথায়। তো বাংলাদেশ দলের পারফরমেন্সটা হচ্ছে গিয়ে অনেকটা এরকমই। ধন্যবাদ, ধন্যবাদ আসিফ। তো আমরা এরপরে আসিফের কাছে ফিরবো হচ্ছে যে তাহলে এই ব্যর্থতাগুলো, যেই ব্যর্থতাগুলোর কথা আসিফ বললেন সেই ব্যর্থতাগুলো কাটিয়ে উঠতে আমরা কি করব। তার আগে আমরা একটু মিতুলের কাছ থেকে শুনে আসি। সেটা হচ্ছে আসিফ যেমনটা দাবি করছে যে সাকিব আল হাসান যার কারণে বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রবেশ করা, এবং সাকিব আল হাসানই কারণ যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এই ভরাডুবি। আসিফের এই দাবিটার সাথে মিতুল কতটা অ্যাগ্রি করে, এবং ওভারঅল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের কি কি ল্যাকিংস ছিল তা নিয়ে যদি মিতুল একটু সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আহ, আসিফের সাথে আমি পুরোপুরি দ্বিমত। প্রথমত হচ্ছে যে সাকিবের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের আসা, এটাও ভুল। কারণ নাজমুল হোসেন শান্তর একটা বীররচিত একটা ইনিংস ছিল। হ্যাঁ, সাকিব ম্যান অফ দি ম্যাচ হয়েছিল ওই শ্রীলঙ্কার সাথে, ওই দিল্লিতে ওই ম্যাচটাতে। সত্যি বলতে বাংলাদেশের কোনো পাইপলাইন নেই, বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনটা একদমই জিরো। আপনি দেখেন জিম্বাবুয়ের সাথে খেলা হবে, সেখানেও পঞ্চপাণ্ডব খেলবে, পাইপলাইনের কোনো প্লেয়ার এখানে মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলাতে পারতো, কিংবা পাইপলাইনে যারা উঠে আসার মতো আপকামিং রাইজিং স্টার, হ্যাঁ, ওপেনিং এ তানজিদ তামিম সুযোগ যেভাবে পাচ্ছে, পারভেজ হোসেন ইমন পেতে পারতো। তো সব থেকে বড় কথা হচ্ছে যে পাকিস্তানের যে মানে পিচ, এই পিচে ভাই আপনি 350 না করলে জিততে পারবেন না। সেখানে আপনি যদি 250 বা 220-এ মানে অফ হয়ে যান, তাহলে বলার আপনাকে কিছু এনে দিতে পারবে না। নিউজিল্যান্ডের সাথে খুব ভালো শুরু করছিল, কিন্তু কি করতে পারছে, মিডল অর্ডার একদম ব্যর্থতা। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ অভিজ্ঞতা দিয়ে তারা দলের সুযোগ পায় দিনের পর দিন। মুশফিকুর রহিমের লাস্ট 10টা ইনিংসের একটা 50 নেই। তাহলে আপনার মানে অভিজ্ঞতা দিয়ে কি হবে? আপনার অভিজ্ঞতায় যদি কাজে না লাগে, সেক্ষেত্রে তো আপনার অভিজ্ঞতা দিয়ে কেউ পানি খাবে না, তাই না? পারফরমেন্স হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখন বাংলাদেশের মূল মূল কথা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা নতুন একটা টিম গেছে, এখানে তারুণ্য টিম ছিল। সব থেকে বড় কথা হচ্ছে যে ব্যাটিং এর মানে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, কোনো কিছু ছিল না। ব্যাটিং একদমই পুরো ব্যর্থতার মধ্যে দিয়ে গেছে। কোনো প্ল্যান নাই, কোনো এক্সিকিউশন নাই। 178টা বল ডট দিছে নিউজিল্যান্ডের সাথে। মানে আপনার 50 ওভারের মধ্যে যদি আপনার অলমোস্ট 30 ওভার ডট যায়, তাহলে খেলা থাকে? খেলা তো এখানেই শেষ। তো এরপরে দেখা যাচ্ছে যে আহ, শান্ত শান্তকে সবাই ট্রোল করে, কিন্তু আমি বুঝি না ভাই শান্তকে কেন সবাই ট্রোল করে। আপনি দেখেন লাস্ট 2 ইয়ার্সে বাংলাদেশে ওয়ানডেতে সব থেকে বেশি রান নাজমুল হোসেন শান্তর, কিন্তু শান্তরা কেন যেন মানে ওই ট্রোলের সবার আগে থাকে। আর আপনি যে কথাটা বললেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা, ভাই ব্যাটিং বোলিং ফিল্ডিং 3টা ডিপার্টমেন্ট বাজে খেলছে। 3টা ডিপার্টমেন্ট বাজে খেলার পরে আপনি কোনোভাবেই ভালো করতে পারেন না, কোনোভাবেই ভালো করতে পারেন না। আপনার প্রতি ম্যাচে ক্যাচ ড্রপ হচ্ছে। মিতুল, আমরা যে কথাগুলো এখন বলছি বা আপনি বলছেন, এগুলো আমরা অনেক দিন থেকেই বাংলাদেশ দলে শুনে আসছি। সেই ধরেন বাংলাদেশ টিম 2007-8 সালে যখন আমাদের নতুন সেট আপ হলো, আমাদের পঞ্চপাণ্ডবরা শুরু করলো নতুনভাবে, এরপরেও যখন সেট আপ চেঞ্জ হলো, তখনও আমরা প্রতিবার হারের ব্যর্থতার কারণগুলো বলি আমাদের ব্যাটিং
সেট আপ ঠিক নাই, আমাদের বোলিং সেট আপ ঠিক নাই, কিন্তু আমরা কখনো আইডেন্টিফাই করার চেষ্টা করি না যে এখানে অপশনাল কোনটা হলে আসলে ভালো হতো। এর বাইরে কি আর কেউ ভালো পারফর্ম করছে? আপনার কাছে এরকম কোনো সাজেশন আছে কি না? মানে আমি জানতে চাচ্ছি যেই টিমটা এখন পারফর্ম করছে, ম্যাচ খেলছে, এই বেস্ট 11-এর বাইরে অথবা বেস্ট 18-এর বাইরে অথবা বেস্ট 15-এর বাইরে অপশনাল কে কে বাদ পড়ছে যারা এদেরকে সাবস্টিটিউট করতে পারতো অথবা দলে থাকতে পারতো? এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসবো। তার আগে আমি পারভেজের কাছে একটু শুনে নিতে চাই ওভারঅল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে, এবং আমাদের ল্যাকিংসটা কি ছিল, এবং আসিফ এবং মিতুল যা যা বললেন সেটা নিয়ে যদি কোনো কমেন্টস থাকে পারভেজের। ধন্যবাদ রাকিন। আমার দুই সহকর্মী যে কথাগুলো বললেন এখন আমি শুনছিলাম, তো আসলে কথাটা আসলে ঠিকই। আমরা যদি একদমই সবকিছু বাদ দিয়ে বিশ্লেষণ কিংবা একদম চুলচেরা বিশ্লেষণ যা কিছু আছে ক্রিকেটের সবকিছু বাদ দিয়ে যদি একদম দর্শকের কাছে থেকে যদি আমরা বলতে যাই, তাহলে আপনি বাকি টিমগুলো দেখেন। বাকি টিমগুলো দেখে, যেহেতু এই টুর্নামেন্টটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে আপনি বাংলাদেশের পারফরমেন্স যদি বিবেচনা করতে যান, তাহলে এই টুর্নামেন্টের সাথে বাংলাদেশ একদমই যায় না। আপনি দুইটা ম্যাচ বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে, ভাগ্য ভালো। আর একটা ম্যাচ বৃষ্টিতে হয়নি, যদিও সেটা পাকিস্তানের সাথে ওই ম্যাচটা ছিল। আই গেস ওই ম্যাচটাতে কোন দল হারবে ওইটা নিয়ে কম্পিটিশন হতো, সেটা ভিন্ন আলাপ। তবে ভারতের ম্যাচের কথা যদি আমরা বলি, সেখানে ডিফারেন্ট পিচ ছিল, কারণ পাকিস্তানে খেলা, পাকিস্তান হোস্ট, সেখানে যেই ব্যাটিং পিচটা থাকবে সেখানে একরকম মেন্টালিটিতে খেলতে হতো। দুবাইয়ের পিচ আমরা সব সময় জানি যে হচ্ছে দুবাইয়ের পিচে একটু বোলিং ফ্রেন্ডলি হয়, একটু বোলাররা বেশি সুবিধা পায়। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, বাংলাদেশের ব্যাটাররা যেভাবে খেলেছে, ওই যেই আলোচনাটা মাঠের ক্রিকেটের বাইরে হয় যে হচ্ছে বোলাররা একটু বেশি সুবিধা পাবে, আপনার কাছে দেখে মনে হবে যে ক্রিকেটাররা এই ব্যাপারটাকে খুব বেশি হার্ডলি নিয়ে নিয়েছে, খুব বেশি হৃদয়ে নিয়ে নিয়েছে। 158টা বল যদি আপনি একটা ওয়ানডে ম্যাচে ডট দেন, আপনার থাকে কি আর? 300টা বলের ক্রিকেট, আপনি 300টা বল খেলতে পারেননি, আপনি 2 বল আগে অল উইকেট হয়ে গেছেন, তার মানে আপনার ভাগে ছিল 298টা বল। সেখান থেকে আপনি 158টা কিংবা 157টা আমি যদি গুণা করি, এতগুলো আপনি অর্ধেকের বেশি বল হচ্ছে আপনি দিয়েছেন। আপনি আশাই বা করবেন কি? আমি যদি আর একটু আপনাকে বলতে চাই, সেখানে আমরা পুরো টুর্নামেন্টে আমাদের প্রাপ্তি যদি বলি, একটা সেঞ্চুরি আমরা পেয়েছি তাওহিদ হৃদয়ের। সেখান থেকে তিনি যেখান থেকে তিনি শুরু করেছেন, যেখান থেকে তিনি দলের হালটা ধরেছেন, ততক্ষণে 2টা ডাবল জিরো ছিল, মানে 2জন ব্যাটসম্যান ডাক নিয়ে উঠেছে মাঠ থেকে। তানজিদ তামিম শুরুটা 2টা ম্যাচেই তিনি ভালো শুরু করেছেন, কিন্তু পারেননি। এই যে পাইপলাইনের কথা আসছে, কিংবা বাংলাদেশ টিম খারাপ করলেই, যখনই ব্যাটসম্যানরা খারাপ করে তখনই পাইপলাইনের কথা আসে। তো ওই যে আপনি একটু আগে সাজেশন চাচ্ছিলেন, আমি যতটুকু মিতুলের কাছে, তা আমি আশা করব মিতুল সাজেশনে এই নামটা রাখবে, তানজিদ তামিমের নামটা। তো তানজিদ তামিম ভালো শুরু তিনি করেছেন, কিন্তু এক্সিকিউট তিনি করতে পারেননি, একদিনও তিনি তার ইনিংস লম্বা করতে পারেননি। সৌম্য সরকার একটা ম্যাচে সুযোগ পেয়েছেন, সেকেন্ড ম্যাচে তিনি সুযোগ পাননি, একটা ম্যাচে তিনি ডাক নিয়েছেন, শান্তর ব্যাপারটা নিয়ে যে অনেক আলোচনা হচ্ছে। সেকেন্ড ম্যাচে তিনি ভালো করেছেন নিউজিল্যান্ডের সাথে, যেই ম্যাচে বাংলাদেশ অলমোস্ট একটা চ্যাম্পিয়ন্স ট্রফি রেকর্ড গড়ে 178টা ডট বল খেলেছে, যেখানে শান্ত 77 রানের ইনিংস খেলেছেন সম্ভবত, আমি যদি ভুল না করি, যার জন্য তিনি অলমোস্ট 19 ওভার বল খেলেছেন, 110 কিংবা 112 বল তিনি খেলেছেন। এখন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা জায়গায় মডার্ন ক্রিকেটে আমি রাখি, আপনাকে একদম সিম্পলি একটা কথা বলি, আপনি নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন যে হচ্ছে 4টা টিম কন্টিনিউয়াসলি, 4টা টিম কিংবা 5টা টিম হচ্ছে ডমিনেট করে ক্রিকেটে। আমরা শুধু ভারতের কথা বলবো না, আপনি দেখবেন ওডিআই ক্রিকেট কিংবা টি20 ক্রিকেট যেখানেই বলেন, 4-5টা টিমের মধ্যেই হচ্ছে সেমিফাইনাল ফাইনাল গুলো থাকে। এখন হচ্ছে আমি যদি ইন্ডিভিজুয়ালি ওডিআই ক্রিকেটটা আপনাকে বলতে চাই, তাহলে পার্থক্যটা কি? শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইভেন আফগানিস্তান, যারা খুব আগ্রাসী ক্রিকেট খেলার ট্রাই করছে, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের একটা টার্গেটই থাকে যে আমাদের হাইয়েস্ট রান হবে 280 রান যদি আমাদের হাইয়েস্ট হয়, আমাদের বোলিং শক্তি বেশ মোটামুটি ভালো, আমাদের পেসার আছে ভালো, মেহেদী মিরাজ যদি আমাদের ক্লিক করে স্পিনে, তাহলে আমাদের আরো সোনায় সোহাগা, আমরা ম্যাচটা জিতে যাব। তবে তার জন্য আমাদের যেই ব্যাপারটা সবচেয়ে বেশি লাগবে, সেটা হচ্ছে আমাদের হোম কন্ডিশন।
এখন দুবাইতে তো আপনারা হোম কন্ডিশন দিবে না। আমরা শুধু ইন্ডিয়ার সাথে আমরা এই ম্যাচটা হেরেছি তাই না, দুবাইতে আমরা আফগানিস্তানের মতো দলের কাছে আমরা সিরিজ হেরে এসেছি গত বছরের শেষের দিকেই, নভেম্বরে। তো এই যে এই যে এই জায়গাতেই হচ্ছে যেই 4-5টা টিম, আমি যদি ইন্ডিয়ার কথা বলি, নিউজিল্যান্ডের কথা বলি, সাউথ আফ্রিকার কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, ইভেন ইংল্যান্ড, ইংল্যান্ড যদিও এই টুর্নামেন্ট থেকে তাড়াতাড়ি গেছে, আপনি এই 4টা-5টা টিমের খেলার দিকে যদি আপনি নজর দেন তাহলে আপনি দেখবেন লাস্ট 4-5 বছরে অথবা লাস্ট 10 বছরে তারা ওডিআই ক্রিকেটের সিস্টেমটাই চেঞ্জ করে দিছে একদম। ওডিআই ক্রিকেটটা আপনি দেখবেন তাদের 497-98 রান হচ্ছে ওডিআই ক্রিকেটে, 300 বলের ক্রিকেটে। তো এই যে অস্ট্রেলিয়াতে আপনি দেখবেন যখন তারা আগ্রাসী খেলে, আগ্রাসী খেলতে থাকবে, আগ্রাসী খেলে ব্যাটাররা রান উঠাবে, আপনার টপ অর্ডার রান আপনাকে আগ্রাসী খেলে রান উঠাবে। তারপর যদি আপনার টপ অর্ডার বাই এনি চান্স ফেল করে, বাই এনি চান্স ফেল করার পর আপনার মিডল অর্ডার আপনার খেলার ধরন অনুযায়ী তারা খেলা এগিয়ে নিয়ে যাবে। এখন এটার জন্য আপনি ইন্ডিয়া টিমে আপনি আহ রোহিত শর্মাকে পাচ্ছেন, যার নাম হিটম্যান, আমার আলাদা করে কিছু এক্সপ্লেইন করার দরকার নেই। ইয়াশাসবি জয়সওয়াল অলরেডি নিজেকে প্রুভ করে ফেলেছেন, যার এগেইনস্টে আমাদের তাওহিদ হৃদয় ওয়ার্ল্ড কাপ জিতেছে, দুইজনই উদীয়মান। কিন্তু ইয়াশাসবি জয়সওয়াল অলরেডি নিজেকে কোন জায়গায় নিয়ে গেছেন এটা আলাদা করে বলার কিছু নেই, তাই না? আপনি শুভমান গিলকে পাচ্ছেন, এই টাইপের টপ অর্ডার ব্যাটসম্যান আপনি পাচ্ছেন যারা আপনাকে চোখ বন্ধ করে আপনাকে রান এনে দিবে শুরুর পাওয়ার প্লেতে। এরপর বাই এনি চান্স তারা যদি ফেল করে, এরপর আপনি কাকে পাচ্ছেন? আপনি বিরাট কোহলিকে পাচ্ছেন, আপনি পাচ্ছেন শেষের দিকে আপনি হার্দিক পান্ডিয়াকে পাচ্ছেন, মিডল ওভারে রান তোলার জন্য আপনি শ্রেয়াস আয়ার, ঋষভ পান্তের মতো ক্রিকেটারকে পাচ্ছেন। সেম এজ আপনি সাউথ আফ্রিকার দিকে তাকান, আপনি শেষের দিকে ফিনিশ করার জন্য আপনি ডেভিড মিলারের মতো ক্রিকেটার পাচ্ছেন, মিডল ওভারে খেলার জন্য আপনি হেনরি ক্লাসেনের মতো ক্রিকেটার পাচ্ছেন, ভেন্ডার ডাসনের মতো ক্রিকেটার পাচ্ছেন, আপনি গ্লেন ফিলিপসের মতো ক্রিকেটার পাচ্ছেন ফিনিশ করার জন্য। তো এই ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেটে কে করছে? আমি আমি একটু একটু জাস্ট বলে শেষ করতে চাই আপনার এই কোশ্চেনটা, যে বাংলাদেশ কেন খারাপ করেছে। কারণ বাংলাদেশের ভালো করার কোনো অপশনই ছিল না বাংলাদেশের কাছে। মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম নিয়ে বেশ বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, আর হওয়াটাই খুবই স্বাভাবিক, কারণ তাদের যে পারফরমেন্স, তাদের এই পারফরমেন্সটা খুবই দৃষ্টিকটু ছিল। টুর্নামেন্ট শুরুর আগেই যখন তারা তাদের টিমে ইনক্লুড করা হয়েছিল, তখন তাদের অভিজ্ঞতাটাকে খুব বেশি প্রায়োরিটাইজ করা হয়েছিল, যে তারা অনেক অভিজ্ঞ ক্রিকেটার, তারা অনেক অভিজ্ঞতা আছে, অনেকগুলা 8-10টা করে এক একজন হচ্ছে আইসিসি টুর্নামেন্ট খেলেছেন। কিন্তু অভিজ্ঞতাটা কি দিল আপনাকে? অভিজ্ঞতাটা আপনাকে কিছুই দেয়নি। আপনি ওই যে যেই একটা ইয়ার কোট করে আমি যদি বলতে চাই, ইয়াং টিম নিয়ে গেছেন, শিখতে গেছেন, শিখা শেষ, চলে আসছেন। আর প্রতিবারের শুধু মতো প্রাপ্তির মধ্যে তাওহিদ হৃদয় সেঞ্চুরিটা আর আপনি 6 নম্বরে শেষ করতে পেরেছেন। প্রতিবারের মতো পারভেজ, তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি এরকম, আমাদের মিরাজ লিটনও একসময় ভালো খেলেছে, শান্ত ভালো খেলেছে, ভালো পারফর্ম করেছে। এরপর আমাদের একসময় ছিল সাব্বির ভালো খেলতো, এরকম অনেক প্লেয়ার আসছে এবং চলে যাচ্ছে। রেগুলার পারফরমেন্স আমরা সবসময় দেখে থাকি বড় বড় টুর্নামেন্টের সেটগুলোতে, আসরগুলোতে গিয়ে এই প্লেয়ারগুলো কেন যেন ক্লিক করে না। আপনারা যেমনটা বলছিলেন যে এক্সপিরিয়েন্সের জন্য মাহমুদুল্লাহ মুশফিককে নেওয়া হয়েছে এবং তারা সবসময় বরাবরই বাংলাদেশের বিশ্বাসের জায়গা ছিল। তাহলে এখন যে তারা পারফর্ম করতে পারবেন না, এটা কি সেই প্লেয়ারদের দোষ অথবা ম্যানেজমেন্টের দোষ ধরবো কি না, সেটাও আমাদের একটু বিবেচনার বিষয়। মানে সিদ্ধান্তটা আসলে ভুল কোথায় হচ্ছে। যেখান থেকে ছেড়ে গেছিলাম আসিফের কাছে, সেখান থেকেই আবার ফিরতে চাই। এই আলোচনা কেন্দ্র করে আসিফের আরও যা যুক্ত করার, সেটা যদি আসিফ যুক্ত করতেন। আনমিউট করে নিতে হবে আসিফ। হ্যালো, সত্যি কথা বলতে আমাদের যেটা বললেন যে সাব্বির রহমানরা হচ্ছে গিয়ে খুব পারফর্ম করে আসছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, সাব্বির রহমানকে আমরা বলি হার্ড হিটার ব্যাটসম্যান, অথচ টি-20 ক্রিকেটে তার স্ট্রাইক রেট 120-এর নিচে। যে 120 স্ট্রাইক রেটে হচ্ছে গিয়ে ব্যাটিং করলে একটা দলের রান সর্বোচ্চ হইতে পারে 150, যেটা বর্তমান আধুনিক ক্রিকেটের সাথে কেন, মানে আমরা যখন টি-20 ক্রিকেটটা ফার্স্ট টাইম শুরু করছি সেই 2006-এর শেষ দিকে কিংবা 7 ওয়ার্ল্ড কাপে আমরা ওয়েস্ট ইন্ডিজকে যখন হারাইলাম, তখন আমরা দেখছি যে আফতাব আহমেদ কিংবা
আপনার মোহাম্মদ আশরাফুল, তাদের ব্যাটিং অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে এই বর্তমানে হচ্ছে গিয়ে যেই টাইপের, এই টাইপের ছিল না। ইভেন আরো একটা ব্যাপার হচ্ছে গিয়া মানে আসে, সেটা হচ্ছে হার্ডিটার কথাটাই, সেটা হচ্ছে জুনায়েদ সিদ্দিকী, ইমরুসের কথা আমরা হচ্ছে গিয়ে মনে করতে পারি। দেখেন টি-20 রাইট। ক্রিকেটে তার স্ট্রাইক রেট 140-এর উপরে। রাজশাহীর ক্রিকেটার, একটা সময় রাজশাহীর ক্রিকেটাররা কিন্তু খুব মানে দারুণ স্ট্রাইক রেটে ব্যাটিং করতেন, বিশেষ করে সাব্বির রহমানও রাজশাহী থেকে বিলং করে। তো নাজমুল হোসেন শান্ত ওই একই ক্যালিবার নিয়ে হচ্ছে জাতীয় দলে আসছেন। কেন জানি জাতীয় দলে আসলে এই প্লেয়ার গুলা পারতেছেন না, এর পিছনেও বেশ কয়েকটা কারণ আছে। এইবারে যখন এনসিএল টি-20 হচ্ছিল, এনসিএল টি-20 সময় আমি হচ্ছে গিয়ে বরিশাল টিমের সাথে ছিলাম একটা পার্টে। তো তখন হচ্ছে গিয়ে বরিশাল টিমে আমি দেখলাম মাত্র 3টা প্লেয়ার লাস্ট হচ্ছে গিয়ে 2019-এর পরে টি-20 ম্যাচ খেলছে, মানে মোর দ্যান 5 ইয়ার্স পরে হচ্ছে গিয়ে তারা টি-20 ম্যাচ খেলবে। মানে আপনি এটা চিন্তা করেন, স্বীকৃত ক্রিকেটে টি-20 ম্যাচ তারা লাস্ট 5 বছরে খেলে নাই। তখন হচ্ছে আমি কথা বলতেছিলাম অনেক প্লেয়ারদের সাথে, প্লেয়াররা বলতেছিল যে সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো। তবে আমি হচ্ছে কি টিম মিটিং এ ছিলাম, তো ওইখানে আমরা বলতেছিলাম যে বিলিভ ইট অর নট, আপনারা ফার্স্ট ম্যাচে হচ্ছে গিয়া কেউই হচ্ছে ওইরকম ভাবে নিজের পারফরমেন্সটা খুব বেশি দেখানোর কোনো সুযোগ নাই। ইভেন 2-1টা ম্যাচ লাগবে। একই সিনারিও হচ্ছে গিয়া মাঠে হইলো যে প্রথম 2টা ম্যাচ শেষে তারা হচ্ছে গিয়া পারফর্ম করলেন, বরিশাল হচ্ছে গিয়া ম্যাচ জিতলো এবং প্রত্যেকটা প্লেয়ারই হচ্ছে গিয়া পারফর্ম করলেন। এই যে খেলার যে অভাবটা, সেটা হচ্ছে আমাদের ক্রিকেটটা এখনো হচ্ছে গিয়া ঢাকা কেন্দ্রিক হচ্ছে গিয়া হয়ে গেছে। দেখ, তাও ঢাকা কেন্দ্রিক হইলেও তাও প্রপার ক্রিকেট না, মানে আংশিক ক্রিকেটটা হয় সেটাও ঢাকা কেন্দ্রিক। মানে একটু যদি আমি বলি, সেটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেটটা শুধুমাত্র ডিপিএল বাদে বাংলাদেশের অন্যান্য বিভাগগুলোতে ঠিক মতো হচ্ছে গিয়ে ওয়ান ডে ক্রিকেটটা হয় না। তো ওই জায়গাতে একটা গ্যাপ থাকে প্লেয়ারদের ম্যাচ। আমি একটু যুক্ত করি আসিফের সাথে, আমি একটু যুক্ত করতে চাই আসিফের সাথে। শুধু ওয়ান ডে ক্রিকেট না, আমাদের অন্যান্য যে ছোটোখাটো লিগগুলো ছিল, যেটা পাইপলাইন বলতে আমরা যেটা বুঝি, আমার যতদূর খোঁজ আছে ঠিক লাস্ট 5-7 বছরে আমাদের সেই ধরেন আন্ডার-18 বা আন্ডার-18, আন্ডার-16 রিলেটেড যে ডিস্ট্রিক্ট লেভেলের যেই খেলাগুলো হতো, সেগুলোও কিন্তু ঠিকমতো হচ্ছে না। আমি যদি ভুল না করে থাকি, আসিফ আমাকে সংশোধন করবেন। আমি আমি হচ্ছে এটা আমি অ্যাড করি একটু, যেহেতু হচ্ছে গিয়ে প্রশ্নটা আসলো, তো একদম মানে শুরু থেকেই অ্যাড করি। সেটা হচ্ছে আমাদের একটা বাছাই পর্ব লিগ হয় ঢাকা লিগের 3rd ডিভিশনে ওঠার জন্য। একটা ওইখানে হচ্ছে গিয়ে 50টা দল হচ্ছে গিয়ে খেলে, সেই 50টা দল থেকে 2টা দল কোয়ালিফাই করে। তো 50টা দলে অন্তত প্রায় 12 থেকে 1500 ক্রিকেটার হচ্ছে গিয়ে প্রত্যেক বছর খেলতে পারতো। সেই লিগটা গত 10 বছরে হয় নাই, এই বছর হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতেই হয়, সেই লিগটা হচ্ছে গিয়ে কোয়ালিফাইডটা হচ্ছে। এবং আপনি যে বললেন যে জেলা ক্রিকেট লিগটা, আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে এনএসসির সাথে একটা কাজ করতেছিলাম। তো ওইখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা জেলার অ্যাডহক কমিটি, তারপরে জেলার যে বর্তমানে সুবিধা অসুবিধা এবং জেলাতে লাস্ট 10 বছর 15 বছরে কি লিগ হয়েছে। তো আমি যেটা দেখলাম, বাংলাদেশে মাত্র 3টা জেলা বাদে কোনো জেলাতে বা লাস্ট 10 বছরে হচ্ছে গিয়া মানে একটার বেশি টুর্নামেন্ট হয় নাই। সেই 3টা জেলার মধ্যে একটা হচ্ছে আপনার চট্টগ্রাম, সেটাকে ওয়ান কাইন্ড অফ ঢাকার মতোই হচ্ছে আরেকটা মানে খেলাধুলায় একটা প্রভাবশালী একটা জেলা বলা যায়। তাছাড়া কিন্তু অন্যান্য জেলাগুলোতে প্রপার ক্রিকেটটা হয় নাই। এখন যদি আপনি চিন্তা করেন যে একটা ব্যাটসম্যান 4 ডে ক্রিকেট খেলে বাংলাদেশে, বছরে হচ্ছে গিয়ে 4 থেকে 5টা ম্যাচ 4 ডে, তাও সবাই না, কারণ 6টা-7টা বিভাগে হাইস্ট গেলে 50 থেকে 70 জন ক্রিকেটার হচ্ছে গিয়ে 5টা ম্যাচ খেলেন। তাছাড়া তারা 12 মাস কোনো ম্যাচ খেলার সুযোগ পায় না 4 ডে। এবং টি-20 ম্যাচের কথা বললাম, যেই প্লেয়ারটা বিপিএল না খেলতে পারে, সেই প্লেয়ারটা হয়তো তার জীবনেই হচ্ছে গিয়ে টি-20 ক্রিকেট খেলে নাই, সেই প্লেয়ারকে আমরা হচ্ছে গিয়ে টি-20 ক্রিকেটের জন্য আমরা রেডি করি। নাজমুল হোসেন শান্ত বলেন বা অন্যান্য ক্রিকেটার বলেন, এইসব ক্রিকেটাররা হচ্ছে তাদের যে কোয়ালিটি অফ খেলা, কোয়ালিটি অফ গেম, কোয়ালিটি অফ ম্যাচ প্র্যাকটিস, এই জিনিসটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যারা একদম ট্যাপ টেনিস ক্রিকেট খেলে তারাও এই জিনিসটা বোঝে। তাদের সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ট্যাপ টেনিস ক্রিকেটাররা কিন্তু আহামরি কোনো প্র্যাকটিস করে না। তারা কি প্র্যাকটিস করে দেখা যাবে কি, যে আমি ক্রিকেট খেলি না, আমি হচ্ছে গিয়া মাঠে গেলাম, 2টা বল হচ্ছে গিয়া মানে খেলতে গেলাম, ব্যাটে আসতেছে না, কিন্তু আমি 2 দিন ঠিক করলে ঠিকই আমার ব্যাটে রান আসতেছে। তো ক্রিকেটটা পুরোপুরি হচ্ছে গিয়ে আপনার গেম প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে, যে জিনিসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে লাস্ট প্রায় 15-16 বছর ধরে হচ্ছে গিয়ে আমরা একদমই পাচ্ছি না। এবং স্কুল ক্রিকেটেও হচ্ছে গিয়ে যেখান থেকে আমাদের ক্রিকেটার আসবে পাইপলাইনে, স্কুল ক্রিকেটে দেখা যায় যে স্কুলের প্লেয়াররা খেলতেছে না, যেই জিনিসটা হচ্ছে গিয়ে এই বছর আইডেন্টিফাই করলাম। এবং বিসিবির সাথে এটা নিয়ে অলরেডি কথাও বলছি যে স্কুল ক্রিকেটে দেখা যায় যে একটা প্রাইমারি স্কুলে আপনার হাইয়েস্ট গেলে কত 12-15 বছরের ছেলে থাকতে পারে হাইয়েস্ট গেলে, কিন্তু দেখা যায় যে 18-20 বছরের প্লেয়াররা হচ্ছে এখানে খেলতেছে। ওই এলাকার যে একাডেমির প্লেয়াররা আছে তারা স্কুল ক্রিকেটে খেলতেছে। তো আমাদের ক্রিকেটের যে পাইপলাইনটা, এই পাইপলাইনটাই হচ্ছে গিয়ে আমরা মানে
খুব হচ্ছে গিয়ে অভাব বোধ করতেছি। যেমন বর্তমান দলের বা লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে গিয়ে বিসিবি হয়তো মনেই করছিল যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের ক্রিকেটারের অভাব নাই, তো আমাদের হচ্ছে গিয়ে নতুন ক্রিকেটার প্রডিউস করা লাগবে না। ইভেন এটা আমি কেন বলতেছি দেখেন, এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জয়ের আগেও কিন্তু, তার ঠিক 2 বছর আগে 17 সালে যখন ইবাদত হুসাইন বলেন, তারপরে খালেদ আহমেদ, আরো 5-7টা পেস বোলার যারা জাতীয় দলের হয়ে খেলছেন, এরা কিন্তু হচ্ছে গিয়ে একটা পেস বোলিং হান্টের মাধ্যমে হচ্ছে গিয়ে উঠে আসছে, যেটা রবির সাথে কোলাবোরেশন করে হচ্ছে গিয়ে বিসিবি করছিল। এর আগে স্পিনারদের নিয়ে ওয়াহিদুল গনি স্যার হচ্ছে গিয়ে একটা ক্যাম্প করতেন রেগুলার, প্রত্যেক বছর হচ্ছে গিয়ে 1 মাসের একটা ক্যাম্প হইতেন, সেই ক্যাম্পটাও অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে অনূর্ধ্ব 3 একটা ক্যাম্পিং হইতো, সেটাও ওয়ান কাইন্ড অফ বন্ধ হয়ে গেছে, যেটা গত বছর হচ্ছে গিয়ে বিসিবি ছায়া। না অবশ্যই আসিফ, এই সব কিছুই যে প্রক্রিয়াগুলো ছিল বাংলাদেশের প্লেয়ার বাছাই, সেই বাছাই প্রক্রিয়াগুলো সবই কেমন যেন বন্ধ হয়ে গিয়েছিল, দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল। আমি একটু 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 যুক্ত করি আপনার সাথে যে এগুলো আমরা সবাই জানি, এবং পাইপলাইনটা যে ভেঙে পড়েছে সেটাও আমরা জানি। আপনার কাছে সময় থাকলে শুনতাম আরেকটু যে 5ই আগস্টের পর আপনারা আপনি বিশেষ করে একটি কমিটিতে আছেন সম্ভবত, সমন্বয়কদের যারা এইসব খেলা কেন্দ্রিক যে সকল সংশোধন সেগুলো নিয়ে কাজ করছেন। যদি আমরা শেষে সময় পাই সেটা আপনার কাছে একটু শুনবো, যেহেতু আমাদের কাছে সময় কম। আমরা একটু এমন সাজেশন চাই, যেহেতু আপনারা তরুণ বিশ্লেষক, আপনারা তরুণরা কিভাবে দেখছেন এই সমস্যাগুলোকে, কারণ দীর্ঘ দশকের পর দশক ধরে বাংলাদেশ ক্রিকেট নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখন আমরা একই সমস্যার পুনরাবৃত্তি শুনতে পাই। আমরা এই সমস্যাগুলোকে পেছনে রেখে সমাধানের পথে কিভাবে এগোতে পারি, এটা নিয়ে যদি 2 লাইন কোনো সাজেশন থাকে তাহলে আপনার কাছ থেকে সেটা শুনে আমি মিতুলের কাছে যেতে চাই। আসিফ, আচ্ছা, এটার সমাধানের জন্য আহামরি কোনো রকেট সায়েন্সের দরকার নাই। সায়েন্স একটাই, সেটা হচ্ছে কি আপনার প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে গেম খেলাইতে হবে, প্রত্যেকটা জেলার ক্রিকেট লিগ গুলো হইতে হবে, এবং হচ্ছে বিভাগীয় ক্রিকেট গুলো চালু করতে হবে, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন। এটা কিন্তু ঢাকায় যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিভাগীয় এবং জেলা পর্যায়ে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন খেলাগুলো যখন আপনি রান করবেন তখন আপনার কাছে অপশন ক্রিয়েট হবে। কারণ বাংলাদেশ দলে এখন আপনি দেখেন লিটন কুমার দাস লাস্ট ইয়ারে 5 ম্যাচে মাত্র 6 রান করছে, তারপরেও কিন্তু আপনার হাতে এখনো বাংলাদেশের মানুষ, আমরা আফসোস করি যে লিটন কুমার দাস কেন চ্যাম্পিয়ন ট্রফিতে নাই। মানে কেন ইমাজিন দ্যাট যে তামিম ইকবাল হচ্ছে গিয়ে 2012 এশিয়া কাপ থেকে যখন বাদ পড়বে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, তখনকার সময় তামিম ইকবাল 2011 সালে খুব সম্ভবত 30-এ রান করছিল। 11 সালে হোল ইয়ারটা চিন্তা করলে 30-এ রান করে তারা হচ্ছে গিয়ে 2012 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছিল বিসিবি, এবং প্রাথমিক স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। কারণ তখনকার সময় আমাদের হাতে ছিল জুনাইদ সিদ্দিকী, শাহরিয়ার নাফিস, তারপরে এনামুল হক বিজয়ের মতো তরুণ সেন্সেশন, মানে এই ধরনের হচ্ছে কি আমাদের হাতে অপশন ছিল। যে আমরা এই কারণে তামিম ইকবাল 2010 সালে 5টা সেঞ্চুরি করার পরেও তাকে আমরা 2012 সালে বাদ দেওয়ার চিন্তা করতেছি। অথচ লিটন কুমার দাস দেখেন লাস্ট ইয়ারে হচ্ছে গিয়ে 5-6 রান করা, মানে 1.20 এভারেজে রান করার পরেও আমরা তাকে দলে নাই বলে আফসোস করতেছি। তো এইটাই হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের মেইন থিম, যে আমরা হচ্ছে ঘরোয়া ক্রিকেট গুলা এবং ন্যাশনাল টিমের প্রপার হচ্ছে গিয়া খেলাগুলো দিতে পারি না। আমি জাস্ট একটা লাইন বলে শেষ করবো, সেটা হচ্ছে ওই যে আন্ডার 23 এবং আন্ডার 19 কথা বললাম, এখানে হচ্ছে কি বিসিবি মানে মোস্টলি একটা কাজ করতে পারে যে দেশের মাটিতে অন্তত 3টা সিরিজ খেলবে, এবং দেশের বাইরে যেহেতু আমাদের দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড 3টা কন্ডিশনই হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। একটা কন্ডিশন থাকে যে এশিয়ান এবং সাবকন্টিনেন্ট কন্ডিশন, তো এইখানে আমরা হচ্ছে কি ইন্ডিয়াতে প্রত্যেক বছর একটা মাস্ট বি সিরিজ দিতে পারি ন্যাশনাল টিমের বাইরের ক্রিকেটারদের নিয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এবং হচ্ছে গিয়া ইংল্যান্ড, এই 3টা মিলাই হচ্ছে আমরা একটা সিরিজ খেলতে পারি। আর একটা সিরিজ খেলতে পারি আইদার ওয়েস্ট ইন্ডিজ আর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আমরা হচ্ছে কি এইরকম ভাবে যদি যখন আমরা প্রপারলি হচ্ছে গিয়া 3টা 6টা সিরিজ খেলতে পারবো ন্যাশনাল টিমের বাইরের ক্রিকেটারদের নিয়ে, তখন আই থিঙ্ক হচ্ছে গিয়া ওখান থেকে 6টা সিরিজ খেললে মিনিমাম 18-20টা যখন একটা প্লেয়ার ম্যাচ খেলবে, 18-20টা ম্যাচ খেলার পর। দর্শক, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আসিফ হাসান আমাদের সাথে বিচ্ছিন্ন হতে বাধ্য হয়েছে। আমরা এই মুহূর্তে শুনে নিতে চাই মিতুলের কাছ থেকে। মিতুল যেখান থেকে শেষ করেছিলেন, আপনার যদি মনে থাকে সেখান থেকে শুরু করবেন। আপনার কাছে জানতে চাই আমাদের এই সমস্যাগুলোর সমাধান কোথায় আসলে। প্রথমে এটা একটু শুনে নিই যে বাংলাদেশ দলকে নতুনভাবে গোছাতে বা বাংলাদেশ দলের এই ধারাবাহিক ব্যর্থতা পরিত্যাগ করতে আমরা কোন কোন স্টেপগুলো ফলো করতে পারি বা কী সিদ্ধান্তগুলো নিতে পারে আমাদের বোর্ড, ক্রিকেট বোর্ড অথবা হোল টিম।
এখানে কোনো রকেট সায়েন্সের আপাতত কোনো প্রয়োজন দেখতেছি না, কারণ আমরা ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান এদেরকেও আমাদের দেখার প্রয়োজন নেই। আমি আফগানিস্তানকে দেখি, আফগানিস্তানের ক্রিকেটটা লাস্ট 4 ইয়ার্সে কতটা উন্নত হয়েছে। ভাই 2019 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান কোনো ম্যাচ জিততে পারেনি, আর 2023 ওয়ার্ল্ড কাপে ভারত বিশ্বকাপে কি খেলাটা দেখাইছে, পাকিস্তানকে হারাইছে। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাইয়ে তারা সেমিফাইনাল খেলছে। আর আমাদের কাছে সুযোগ ছিল, কিন্তু আমরা সুযোগ হারাইতে পারছি, মানে আমরা হারানোর গল্প দিয়ে আমরা সবকিছু শেষ করে ফেলি। এখন মোট কথা হচ্ছে যে আমাদের আইডিওলজি, আপনি ইব্রাহিম জাদরানকে বলেন, ওর আইডিওলজি হচ্ছে বিরাট কোহলি, কিংবা প্রত্যেকটা প্লেয়ারের একটা করে রোল মডেল থাকে। আমাদের রোল মডেল কারা? আমাদের রোল মডেল কি আমাদের ওই সাকিব তামিম পর্যন্তই বরাদ্দ থাকবে, নাকি বহির্বিশ্বের আরো অনেক বড় বড় প্লেয়ারদের আমরা ফলো করব? শুভমান গিলের দেখা যাচ্ছে আইডল হচ্ছে বিরাট কোহলি। শুভমান গিল 100 রান করলো উইদাউট ক্রাম্প, কোনো ক্রাম্প ছিল না। আর এদিকে আমাদের তাহিদ হৃদয় খুব ভালো একটা ইনিংস খেলছে, কিন্তু তাহিদ হৃদয় 100 করতে 3 বার মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য হয়েছে। হ্যাঁ, ক্রাম্প ছিল। এখন সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের পাইপলাইন একদমই নষ্ট হয়ে গেছে। পাইপলাইন বলতে কিছু নাই। পাইপলাইন সৃষ্টি ওই দিনই হবে যেদিন থেকে ডোমেস্টিক ক্রিকেটটা ভালোভাবে হবে। এখন আমাদের আছে ডিপিএল খেলা হয় রোজার মাসে, যেখানে মৃত্যুঞ্জয় চৌধুরী পেস বলার 140 গতিতে বল করতে পারে, সেই স্পিন বল করে। ভাই রোজা রেখে আপনি ক্রিকেট খেলতে পারবেন না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনি তার আগের দিন রোজা রাখছেন, খেলার দিন আপনি রোজা রাখেন না, কিন্তু আগের যে রোজার যে একটা ধকল, এই ধকলটা আপনি মাঠে গিয়ে আপনার এটা ফেস করতে হয়। এখন দেখা যাচ্ছে যে আমাদের ডোমেস্টিক লিগে এনামূলক বিজয় 1000 রান করে করে 10-12 ম্যাচে বা 14 ম্যাচে। এখন যখনই সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসে, তখন আর দেখা যাচ্ছে একটা 50 করতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের ডোমেস্টিক ডিপিএলটা একদমই নষ্ট হয়ে গেছে। আপনি টাইম শিডিউলটা চেঞ্জ করতে হবে। যদি তা না হয়, তাহলে ভাই কোনো ক্রিকেটার বের হইতে পারবে না ভাই, এটাই সত্যি কথা। আপনি আফগানিস্তান ক্রিকেটকে ফলো করুন, আপনি আফগানিস্তান ক্রিকেটকে ফলো করে তারপরে বের করুন যে কিভাবে প্লেয়ার বের করতে হয়। ভাই 5টা 10টা স্পিনার ওরা ওয়ার্ল্ড কাপ পাইতেছে, ওরা সারা বিশ্বকাপ পাইতেছে। বিগ ব্যাশ বলেন, কাউন্টি বলেন, আইপিএল বলেন, পিএসএল বলেন, প্রত্যেকটা আপনার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আফগানিস্তানের প্লেয়ারদের জয় জয়কার। আর আমাদের কে আছে? ছিল এক সাকিব, সেও শেষ। সাকিব শেষ। এখন সাকিবের বিকল্প আপনি মেহেদী মিরাজকে বলবেন। মেহেদী মিরাজ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা উইকেট পায় নাই, একটা 50 করতে পারে নাই। এখন সাকিবের বিকল্প কি তাহলে মেহেদী মিরাজ? না, আপনাকে মেহেদী মিরাজকে সাকিব হতে হবে না, আপনি মেহেদী মিরাজই হয়ে উঠুন, কিন্তু আপনার যে ক্যাপাবিলিটি আছে সেটা আপনি প্রদর্শন করুন। এদিক থেকে বের হয়ে আসতে হবে ভাই, এছাড়া কোনো উপায় নাই। পঞ্চপাণ্ডবকে ফলো করতে হবে? নো, আমাদের বাইরে পঞ্চপাণ্ডবের বাইরে অনেক কিছু আছে, তাদের ফলো করেন। আমাদের মেহেদী মিরাজ কি কেন সাকিব হইতে হবে? মেহেদী মিরাজ হয়ে উঠুন। ধন্যবাদ মিতুল। মিতুল মূলত বলতে চাচ্ছেন, আমি যদি ভুল না বুঝে থাকি, সেটা হচ্ছে আমাদের আইডলগুলো ঠিক করতে হবে। এইটা হতে পারে অন্যতম একটা পজিটিভ অ্যাপ্রোচের জায়গা। মিতুল, আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনি যদি আরেকটু বলতে, কিন্তু আপনার কাছে আমরা শুনতে চাই এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনার প্রেডিকশন। চ্যাম্পিয়ন্স ট্রফি এই পর্যন্ত যা হয়েছে, আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা চলছে। অস্ট্রেলিয়া দেয়ার টার্গেট, ইন্ডিয়া ব্যাটিং করছে, এবং এর পরবর্তীতে কে যেতে পারে ফাইনালে, কে হতে পারে চ্যাম্পিয়ন, আপনার যা মনে হয় যদি একটু বলি। শুরুতেই বলি যে এখন পর্যন্ত আনবিটেন 3টা টিম, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর হচ্ছে ভুল না করলে সাউথ আফ্রিকা। এই 3টা টিমের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া আজকে ফাইনাল মনে হয় খেলে ফেলবে। অস্ট্রেলিয়াকে আর মাত্র 115 রান লাগে ইন্ডিয়ার জয়ের জন্য। বিরাট কোহলি অন দা ব্যাট ইনক্রিজ। এখন যেটা হচ্ছে যে দুবাইয়ে খেলার যে একটা ব্যাপার, দুবাই মাঠে আমরা কিন্তু সবাই দেখছি যে স্পিনাররা একটু আলাদা টার্ন পায়। ভুল না করলে অজিত আগারগা, ইন্ডিয়ার সিলেক্টর, সে 5 স্পিনার নিয়ে ইন্ডিয়ার টিম সিলেক্ট করে। তো অজিত আগারকারকে নিয়ে অনেক চলে আসছে, মানে কি বলে, সমালোচনা হয়েছে ইন্ডিয়ার মিডিয়াতে। আর ইন্ডিয়ান মিডিয়া সম্পর্কে আপনার খুব ভালো জানা আছে যে কতটা ওরা মানে ক্রিকেট পাগল, আর চুন থেকে পান খসলে এরা একদম করে ফেলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দুবাইতে যদি ফাইনাল হয় আর ইন্ডিয়া যদি ফাইনাল খেলে, দুবাইতেই ফাইনাল ম্যাচ হবে, আমার মনে হয় ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, যদি আজকে জিততে পারে অস্ট্রেলিয়ার সাথে। অনেক ধন্যবাদ মিতুল।
পারভেজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনি শুনতে পাচ্ছেন? পারভেজ, আপনাকে স্ক্রিনে দেখা যাচ্ছে না, আপনার ক্যামেরাটা যদি একটু ঠিক করতেন। জি, ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি পারভেজ, আমরা আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি যদি আপনার শেষ সাজেশন দিতেন বাংলাদেশ টিম নিয়ে, বাংলাদেশ টিম আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে উতরাতে পারে বাংলাদেশ টিম, এবং তারপরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন যে পরিস্থিতি আছে, একটু আগে মিতুল যে কম্পারিজনটা করলেন আফগানিস্তানের সাথে, আমি ওনার সাথে অনেকটা একমত। তবে আমি একটা জিনিস আমার কাছে পার্সোনালি মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের বেশ কয়েকটা পর্যায়ে একটা শব্দের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতে হবে একটা, অথবা মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই যে লোগোটার সাথে একটা শব্দকে খুব ওতপ্রোতভাবে জড়িত করতে হবে, সেটা হচ্ছে ব্রেভ, সাহস। ঠিক আছে? কারণ আমি একটু আগেও আমি সাহসের কথাটাই বলছিলাম। আপনি দেখেন আমাদের ক্রিকেটারদের সাথে আফগানিস্তানের ক্রিকেটারদের, আমি যদি আপনাদের একটা পার্থক্য বলতে চাই, যা কারণ 2023 ওয়ার্ল্ড কাপ থেকে অথবা লাস্ট 2 বছরে আফগানিস্তান যা করে দেখাচ্ছে, তারা 2023 ওয়ার্ল্ড কাপে অলমোস্ট সেমিফাইনাল খেলেছে, অলমোস্ট। যদি ম্যাক্সওয়েলের সেই অতিমানবীয় ইনিংসটা না থাকতো, তাহলে অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তান সেমিফাইনাল খেলে, যেটা কিন্তু একটা সপাটে চড় মারা হতো আমাদের গালে, লিটারেলি, যদিও এমনিতেও হয়েছে। এমনিতেও আর হয়েছে। যেই চটটা আমরা হ্যাঁ, যেই চটটা আমরা 23-এর ওয়ার্ল্ড কাপে খাওয়ার কথা ছিল, সেটা আমরা 24-এর ওয়ার্ল্ড কাপে ঠিকই খেয়েছি, আমাদের হারিয়ে তারা সেমিফাইনাল খেলেছে, যেটা আমাদের জন্য এখনো অধরা চাঁদের মতোই। আমরা কবে খেলবো T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল বা কোনো একটা নকআউট, আই ডোন্ট নো, আই গেস কেউই, নোবডি নো। ঠিক আছে? তো এখান থেকে আফগানিস্তানের সাথে আমাদের তফাৎটা আসে সাহসে। আফগানিস্তানের ক্রিকেটাররা ইন্ডিভিজুয়ালি মনে করে তারা বেস্ট, প্রত্যেক প্রত্যেকজন ক্রিকেটার ইন্ডিভিজুয়ালি মনে করে তারা বেস্ট। আমি কেন বলছি পাইপলাইনের কথা, কেন বলছি, রহমানুল্লাহ গুরবাজ, তার ফ্রিডম আছে, তার প্রপার ফ্রিডম আছে, সে প্রথম বল থেকে 6 মারা ক্রিকেটটা খেলবে, তার বোর্ডটাকে সেই ফ্রিডম দিয়ে রেখেছে। আপনি যদি গুরবাজের খেলা ফলো করেন, দেখবেন সে প্রথম ওভারের প্রথম বল থেকে সে ডাউন উইকেটে যায়। আপনি বাংলাদেশের কোন ক্রিকেটারকে দেখবেন এই সাহসটা দেখাতে? বাংলাদেশের ক্রিকেটারদের একটা মেন্টালিটি অলওয়েজ থাকে যে আমার নেক্সট ম্যাচের জন্য আমার জায়গাটা সিকিউর করতে হবে। দে ওয়ান্ট টু লিভ ইন ফিউচার। তারা চায় যে আজকে তো আমি অলরেডি খেলছি, তো নেক্সট ম্যাচের জন্য আমি আমার জায়গাটা সিকিউর করতে হবে। এটার জন্য কি দরকার? আমার স্কোর বোর্ডে 30 রান দরকার। এবার এই 30 রান যত বলে আসুক সেটা দেখার বিষয় না, 30 রান হলে হবে, আমার একটা স্ট্রং অ্যাভারেজ হবে, অ্যাভারেজ হলে আমি এই অ্যাভারেজটা শো করে দেখাতে হবে। সেই সাথে প্লেয়ারদের পাশাপাশি আরেকটা জায়গায় সাহস দেখাতে হবে, সেটা হচ্ছে বোর্ডে, ক্রিকেট বোর্ডে যারা সিলেক্টর আছেন, কোচ আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তাদের খুব এই সাহসের ব্যাপারটা খুব বেশি জরুরি। আপনি যদি খেয়াল করে থাকেন বা খবর রেখে থাকেন, গতকাল বিসিবিতে একটা মিটিং হয়েছে। মিটিং শেষে তখন যারা মিটিং করেছিলেন, সেখানে মিটিং করা একজন ছিলেন হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য কোচ, যিনি এখন বিসিবিতে কর্মরত আছেন, মিনাজুল আবেদিন ফাহিম। ওনাকে কোশ্চেন করা হয়েছিল যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ যে এই যে একটা ডিজাস্টার টুর্নামেন্ট গেল, তো তাদেরকে অ্যাকচুয়ালি তাদের ভবিষ্যৎটা কি? ইভেন স্পেসিফিক করে গণমাধ্যম জানতে চেয়েছে 2027 ওয়ার্ল্ড কাপে কি তাদের বিবেচনায় রেখেছেন আপনারা? তারা কিন্তু ডিরেক্ট না বলতে পারে, ডিরেক্ট না বলার সাহসটা তারা দেখাতে পারেনি। আমি আর কিছু বলবো না, আপনি জাস্ট দুইজনের বয়সটা দেখেন, ফর্ম বাদ দেন, দুজনের জাস্ট বয়সটা দেখেন। ঠিক আছে, সচিন টেন্ডুলকারও আই গেস অতদিন ক্রিকেট খেলেননি। বিরাট কোহলি আমার মনে হয় না, আমি একটু বাড়াচ্ছি সরি, বাট বিরাট কোহলি আমার মনে হয় না, শুধুমাত্র সচিন টেন্ডুলকারের রেকর্ডটা আমার কাছে পার্সোনালি মনে হয় যে একটা কারণে যদি বিরাট কোহলি না ভাঙতে পারেন সেঞ্চুরির 100 সেঞ্চুরির রেকর্ড, সেটা হচ্ছে বিরাট কোহলি অতদিন ক্রিকেট খেলবেন না। আমরা সাঙ্গাকারাকে দেখেছি প্রাইমে থেকে, হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম আমার মনে হয়, কারণ আমরা সাঙ্গাকারাকে দেখেছি প্রাইমে থেকে ক্রিকেটটা ছেড়ে দিতে, আমরা এবি ডিভিলিয়ার্সকে দেখেছি প্রাইমে থেকে ক্রিকেটটা ছেড়ে দিতে, আমরা ম্যাককালামকে দেখেছি তিনি আগুন ঝরা একটা ওয়ার্ল্ড কাপ শেষ করে বলে দিয়েছেন আমি আর খেলবো না। আমরা মার্কাস স্টোইনিসকে দেখেছি, যিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডও ছিলেন, হঠাৎ করে তার মনে হয়েছে আমি খেলবো না। এই কারণেই কিন্তু আমরা তাদের কথা বলছি এখন, যে এই প্লেয়াররা আরো খেলতে পারতেন, কিন্তু এই যে আমাদের বোর্ডের যে এই সাহসের ব্যাপারটা,
আমি একজন বাংলাদেশের একজন সিনিয়র ক্রীড়া বিশ্লেষকের পারভেজ মুখে আমার বলতে কাছে শুনেছি যে শেষ করেন, জি শেষ করুন। সিলেক্টররা কিংবা ক্যাপ্টেনরা গিয়ে যদি সিনিয়র ক্রিকেটাররা একটু খারাপ খেলেন, তাদের যেই পারফরমেন্সটা সেটা যদি আশানুরূপ না হয়, ইভেন সিলেক্টররা কোচরা গিয়ে সিনিয়র ক্রিকেটারদের বলতে ভয় পান যে আপনাকে ড্রপ করা প্রয়োজন, বা আপনাকে আগামী ম্যাচে যদি আপনি বসেন তাহলে হয়তো বা আমরা টিমটা আরো ভালোভাবে সাজাতে পারি। এখন এই ভয়টা যদি আপনি থাকবেন, আপনি ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে ক্রিকেট খেলবেন? শুধু অবশ্যই পারভেজ বলছিলেন সাহসের কথা, যে বোর্ডকে এবং দলকে সাহস আনতে হবে, এবং কি কি কারণে আমরা আরো হয়তো জানতে চাইতাম যে কোন কোন জায়গায় সাহসটা করতে পারি। জি জি। এই সাহসের পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি সাহসের কথা কেন বলছি, কারণ আমাদের পোটেনশিয়াল থাকা অথবা ক্যালিবার থাকার অনেক প্লেয়ার আছে। আমাদের পাইপলাইনের কথা যদি আমি বলি, আমাদের চমৎকার বেশ কয়েকজন পেসার আছে, আমাদের অসাধারণ বেশ কয়েকজন ব্যাটার আছে। সবাইকে আমরা যদি ঠিকঠাক মতো যদি আমরা একটা আপনার মাথায় থাকলে দু একজনের যদি নাম বলতেন। এখন যারা ক্রিকেট খেলছেন, আমি যদি ওপেনিং এর কথাই বলি, আমি যদি তানজিদ তামিমকে এখন ধরি, লিটন দাসকে যদি টিমের মোস্ট সিনিয়র ক্রিকেটার ধরি, লিটন দাস, নাজমুল শান্ত, এই ক্রিকেটারদের যদি আমি সিনিয়র ক্রিকেটার ধরি, মেহেদী মিরাজকে ধরি, যারা গত 6 মাস, 1 বছর বা 2 বছরে ন্যাশনাল টিমের আশেপাশে খেলেছে, আপনি পারভেজ ইমন, তানজিদ তামিম আপনি ওপেনিং এ খেলান, আপনি ব্যাকআপ হিসাবে রাখতে পারেন আপনি সৌম্য সরকারকে, কারণ সৌম্য সরকার কন্টিনিউয়াসলি বাংলাদেশ ক্রিকেটে সেভাবে কখনোই সার্ভ করতে পারেনি। আপনি ব্যাকআপ হিসেবে রাখেন, কারণ সৌম্য সরকারের ক্যালিবার সম্পর্কে আমাদের জানা আছে, তিনি তার দিন যেদিন তিনি সেদিন খেলে দিবেন। তো আপনি যারা কন্টিনিউয়াসলি পারফর্ম করার মতো ক্যালিবার রাখে, ঘরোয়াতে যাদের সলিড পারফরমেন্স আছে, আপনি যদি একটু স্ট্যাট ফলো করেন, আপনি দেখবেন বাংলাদেশে সার্ভিস দেওয়ার মতো ক্রিকেটার আছে। কিন্তু যেটা আপনাকে করতে হবে, এই ক্রিকেটারদের লিস্টটা ধরে রেখে, এই ক্রিকেটার তাওহিদ হৃদয়। আমি আরেকটা কথা বলতে চাই, এই যে প্লেয়ারদের সাহসের কথা, প্লেয়ারদের মানসিকতার কথা, নিজেদের সেরা। পারভেজ আপনাকে কাট অফ করতে হচ্ছে বলে আমি দুঃখিত, তবে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করতে হবে। আপনি যদি আজকে খেলা সংযোগের প্রথম পর্বে আপনারা যুক্ত হয়েছে, সে কারণে আপনাদের সকলকে ধন্যবাদ, এবং এই আলোচনা আসলে চলতে থাকবে এবং আপনাদেরকে শুনতে আমার ভালো লাগে। হয়তো ভবিষ্যতেও এর পরবর্তী পর্বে আপনাদের সাথে কথা হবে বা অন্য কোনো এক পর্বে, কিন্তু আজকের মতো শেষ করতে হচ্ছে। তার আগে পারভেজের কাছ থেকে শেষ একটা প্রেডিকশন জেনে নিতে চাই। মিতুল বলেছেন যে তিনি ইন্ডিয়াকে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন, আপনার কাছে কি মনে হয়? আমার কাছেও মনে হয় এটা টোটালি তো সেট আপ করে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা ইন্ডিয়া অ্যাকচুয়ালি হোস্ট পাকিস্তান নামে, চ্যাম্পিয়ন্স ট্রফির নিচে লেখা পাকিস্তান হোস্ট, অ্যাকচুয়ালি মূল হোস্ট হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া খেলছে একটা পিছে প্র্যাকটিস করছে, সবকিছুই এই সুবিধাটা পাচ্ছে। যদি ইন্ডিয়া না নিতে পারে তাহলে এটা অঘটন বলে মনে হবে। আজকে এখন পর্যন্ত ইন্ডিয়ার টার্গেটে ব্যাটিং করছে, যদি জিততে পারে আই গেস ইন্ডিয়াকে থামানোর মতো কেউ নাই। আর যদি বাই এনি চান্স ইন্ডিয়া হারে, আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের একটা চান্স আছে। আই গেস যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হয়, ইন্ডিয়া যদি আজকে হারে, তাহলে সেকেন্ড সেমিফাইনাল যেটা হবে সেই দুইটা দল থেকেই একটা দল চ্যাম্পিয়ন হবে বলে আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ পারভেজ, মিতুল এবং আসিফকে। আসিফ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারেনি। দর্শক, খেলা সংযোগের প্রথম পর্ব আপনারা দেখলেন, এবং আমাদের সাথে জড়িত ছিল বাংলাদেশের তরুণ স্পোর্টস বিশ্লেষকরা, এবং তাদের কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং খেলা সংযোগে আপনারা কেমন চান, কোন বিষয়ে আলোচনা চান, কোন বিষয়ে শুনতে চান, তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন খবর সংযোগের পেজে। আজকের মতো এখানেই শেষ করছি। খেলা সংযোগ থেকে এবং খবর সংযোগ থেকে বিদায় নিচ্ছি। আমি রাকিন আফসার অর্ণব। দেখা হবে খেলা সংযোগের পরবর্তী পর্বে। সকলকে ধন্যবাদ।